তো, রামনবমী চলবে, এতদিন ধরে চলে আসছে, এদিকে সংখ্যালঘুরা তারা মসজিদে নামাজ পড়ছে, এটাই তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি, যেখানে মন্দির তার পাশে মসজিদ। ওই এতদিন তো হয়নি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আমলে হচ্ছে কেন? কি কারণে হচ্ছে আপনার আমলে? তার মানে কি এগুলোর ইন্ধন কি আপনি দিচ্ছেন? আমি বলবো বিরোধী দলনেতা বিজেপি কি বলছে বড় জিনিস নয়, পশ্চিমবঙ্গ অন্য রাজ্যে নেই, পশ্চিমবঙ্গে এখানেই আছে। তাহলে এখানে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সুতরাং অ্যাকশন নেওয়া উচিত। সিনেমাতে দেখা যায় জানেন তো, যে পুলিশ বিদ্রোহ করছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশদের কোনোদিন বিদ্রোহ করতে দেখেছেন? হুমায়ুন কবির যদি বলে থাকেন যে আমি ভারত বা পশ্চিম, আমার বাংলা, ভারত বা বাংলার থেকে আমার জাত আমার কাছে সেরা, আমি মানতে পারবো না শিক্ষক হিসাবে। আগে ভারতবাসী, তারপরে বাঙালি, তারপরে আপনি মুসলমান বা আপনি হিন্দু, তারপরে তৃণমূল কংগ্রেস, সিপিএম বিজেপি। যুবক যুবতীরা চাকরি হারা 10টা 12টা বছর, সেদিকে কোনো নজর নেই, সবাই মুখ ঘুরিয়ে দিচ্ছে। তারা বেকার থাকুক, চপ বিক্রি করুক, সিঙ্গারা বিক্রি করুক, ঘুগনি বিক্রি। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে তথা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে, দীর্ঘদিন 12 আর 14 বছর কোনো চাকরি নাই। দুর্নীতিতে এক রন্ধে রন্ধে দুর্নীতি। মাননীয় সিদ্দিকী সাহেব তাদের হয়ে একটি গলা ফাটিয়েছেন বিধানসভা। 10 বছর 15 বছর সিপিএম এ করে এসেছেন, তৃণমূলে এসে তিনি তো সেটাই করবেন। আর এই জন্যই তো তৃণমূল কংগ্রেস শওকত মোল্লাকে দক্ষিণ 24 পরগনার বড় দায়িত্ব দিয়েছে, যাতে মাসেল পাওয়ারের দ্বারা, সব শক্তিগুলো মাসেল পাওয়ারের দ্বারা যাতে ভোট ক্যাপচার করা যায়। মানুষের ভালোবাসা নিয়ে তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না এবং পাবে না। এত সংখ্যালঘু হিন্দুদের নিয়ে কথা হচ্ছে, সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছেন? এবং যে শিক্ষিত সংখ্যালঘু এবং হিন্দুরা চাকরির জন্য দেখা যাচ্ছে চাকরির জন্য বসে আছেন, তারা আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী এখানে ভূমিকা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। কয়েক কোটি বেকার যুবক যুবতী তথা সংখ্যালঘুরা এই প্রশ্নের উত্তর শুনতে চায় আপনাদের কাছ থেকে, আপনাদের চ্যানেলের কাছ থেকে। দেখুন, 10 বছর এবং 12 বছর হচ্ছে স্কুল সার্ভিস এবং 14 বছর মাদ্রাসা সার্ভিস কমিশন, আর প্রাইমারি নিয়োগ বন্ধ। তাহলে সবকিছু করছেন, এগুলোতে নজর দেবেন না? আপনি কি বলেছিলেন গত বছর বিধানসভায়? কি বলেছিলেন? ডবল চাকরি কোথায় গেল? তাহলে আপনি কথা কাজে আপনার মিলছে না, একেবারেই মিলছে না। এইটা, এই যে ওকে মারো ওকে মারো যা বলছেন, এইটার পিছনে প্রধান কারণ কি জানেন? শিক্ষক হিসেবে যেটা মনে করছি, যে এই যে চাকরি বাকরি নেই না, এটা থেকে সরে যাওয়া, যাও সবাই ভুলে যাও, নজর ঘোরানোর চেষ্টা পুরো। না হলে কারোর বয়স চলে গেছে, এমএসসি বিএড করে বয়স চলে গেছে। আজকের আপনি দেখেছেন মাধ্যমিকে পরীক্ষার্থী কত কমে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে। কেন জানেন? তারা জানে তার দাদা দিদি এমএসসি করে চাকরি পাচ্ছে না। আমরা তাহলে বেশি লেখাপড়া করে কি করব? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সরকার। এবং এই ধর্মের নামে রাজনীতি করে করে এই মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনটাকে একেবারে পুরো বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে নিয়োগটা, যাতে এই দাঙ্গা ফ্যাসাদ, এই রাজনীতি নিয়ে কারবারিরা এইরকম ধরনের কথাবার্তা বললেই মন যদি ঘুরে যায়, তাহলে ব্যাস এইভাবে ভোটের বৈতরণী পার হয়ে যাবে। বাথরুম করবেন, মাননীয় শুভেন্দু অধিকারী কি বসে থাকবেন? শুভেন্দু অধিকারীও তার 10 গুণ নিয়ে যাবেন। তাহলে এর অর্থটা কি বোঝাচ্ছে? একে অপরকে চ্যালেঞ্জ বোঝাচ্ছে, তাই একে অপরকে চ্যালেঞ্জ করাচ্ছে। এর সঙ্গে মানুষ যারা ভোট দিয়েছে, মানুষের উন্নয়ন তথা রাজ্যের উন্নয়নের কি সম্পর্ক আছে? একজন শিক্ষক হিসাবে এই দুই রাজনীতিবিদের কাছে আমার প্রশ্ন এখানে, এ যাবে 10,000, উনি নিয়ে আসবেন 20,000, তাহলে তো সারা মুর্শিদাবাদ পুরো অচল হয়ে যাবে। তাহলে বলুন, ব্যবসা বাণিজ্য সবকিছু তো একদম অচল। তাহলে এই যে একে অপরের অ্যাটাক আর কাউন্টার অ্যাটাক, এইটা বাদ দিয়ে সার্বিক উন্নয়ন করুক না, সমস্ত দল মত নির্বিশেষে সার্বিক উন্নয়ন করুক। সুতরাং যেমন হুমায়ুন কবির বলেছেন উগ্রতার খাতিরে, ইনিও চুপ করে বসে থাকবেন না, ইনিও সেটা বলেছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নওশাদ সিদ্দিকী তিনি এবার বলছেন বিজেপি তৃণমূল ইচ্ছে করে এইসব মন্তব্য করে ভোটটাকে তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ করার বা আটকে রাখার একটা অপচেষ্টা চালাচ্ছে। কেন? নওশাদ সিদ্দিকীর যদি নিজস্ব ভোট ব্যাংক থাকে, নিজস্ব ক্যারিজমা থাকে, তিনিও ভোট পাবেন। কিন্তু একটা কথা, মাননীয় নওশাদ সিদ্দিকী, তাকে আমি বলছি যে মুসলিম
মুসলিম অনেক মানুষ আপনাকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দিয়েছেন আমি দেখেছি, কিন্তু সেই মুসলিমরা, মুসলিম এবং হিন্দু ভাই বোন যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছে সেখানে দুর্নীতি ধরা পড়েছে। আপনি নওশাদ সিদ্দিকী কি জনপ্রতিনিধি হিসাবে মুসলিম তথা হিন্দুদের কি কথা বলছেন? কিছু কথা বলেছেন আপনি? আমার প্রশ্ন নওশাদ সিদ্দিকীর কাছে এইটাই, আপনার চ্যানেলের মাধ্যমে যেন উনি সেই প্রশ্নের উত্তর দেন। উনিও কি ধর্ম নিয়ে রাজনীতি করবেন? তাহলে যারা ওনার ভোটার মুসলিম তথা হিন্দু, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে তথা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে, দীর্ঘদিন 12 আর 14 বছর কোনো চাকরি নাই, দুর্নীতিতে এক রন্ধে রন্ধে দুর্নীতি। মাননীয় সিদ্দিকী সাহেব তাদের হয়ে একটি গলা ফাটিয়েছেন বিধানসভায়, এই প্রশ্নটা ওনার কাছে রইল, তারপরে ওনার অন্য প্রশ্নের আমি উত্তর দেবো। শওকত মোল্লা তিনি এবার বলছেন 2026 সালের নির্বাচনে বাংলার মা বোনেরা শুভেন্দু অধিকারীর মুখে ঝামাকালি ঘষে দিয়ে উচিত শিক্ষা তাকে দেবেন। দেখুন, যিনি সিপিএম থেকে সিপিএম এ রাজ্জাক মোল্লার একদম হাতের লোক ছিলেন, তিনি তারপরে হঠাৎ হয়ে গেলেন মহাপদ পেয়ে গেলেন তিনি। এখন তার মুখে এইসব, তার মুখে তো মারামারি কাটাকাটি তো বেশি শোভনীয়। তিনি তো তখন মারামারি কাটাকাটি করতেন, তৃণমূল তথা কংগ্রেসকে মেরে ধরে এইসব করে এসেছেন ক্যানিং লাইনে, পশ্চিমবঙ্গের সবাই জানে। সুতরাং তার মুখে এই কথা, এটাই তো তিনি বলবেন যে যেমন ভাবে 10 বছর 15 বছর সিপিএম এ করে এসেছেন, তৃণমূলে এসে তিনি তো সেটাই করবেন। আর এই জন্যই তো তৃণমূল কংগ্রেস শওকত মোল্লাকে দক্ষিণ 24 পরগনার বড় দায়িত্ব দিয়েছে, যাতে মাসেল পাওয়ারের দ্বারা, সব শক্তিগুলো মাসেল পাওয়ারের দ্বারা যাতে ভোট ক্যাপচার করা যায়। মানুষের ভালোবাসা নিয়ে তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না এবং পাবে না। যা পাবে জোর জবরদস্তি মাসেল পাওয়ার দিয়ে পাবে, যেটা শওকত মোল্লার কথায় বোঝা যাচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী তিনি রামনবমীতে 1 কোটি হিন্দুকে নামার বার্তা দিয়েছিলেন, এবার তারই পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলছেন বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই এবং কোনোদিন ছিলও না। দেখুন, যে একটা পরিষ্কার কথা শিক্ষক হিসাবে বলছি, যতটুকু লেখাপড়া করেছি, যে ধর্মের নামে বিভেদ সঞ্চিত করে সে ঈশ্বরের কোনোদিন সে ঈশ্বরের অর্ঘ্য থেকে বঞ্চিত। আবার বলছি, যে ধর্মের নামে বিচ্ছেদ সঞ্চিত করে সে ঈশ্বরের অর্ঘ্য হতে বঞ্চিত, পুরোপুরি ভাবে বঞ্চিত। ধর্ম নিয়ে যে অন্য ধর্মকে রীতিমতো কুৎসা ঘটায়, সে কোনোদিনই সে ধর্মের মর্ম বোঝে না, একদম পরিষ্কার কথা। সুতরাং এখানে আপনার রামনবমী, তাই তো, রামনবমী চলবে, এতদিন ধরে চলে আসছে, এদিকে সংখ্যালঘুরা তারা মসজিদে নামাজ পড়ছে, এটাই তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি, যেখানে মন্দির তার পাশে মসজিদ। ওই এতদিন তো হয়নি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আমলে হচ্ছে কেন? কি কারণে হচ্ছে আপনার আমলে? তার মানে কি এগুলোর ইন্ধন কি আপনি দিচ্ছেন? শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী, তাকে সম্মান রেখে বলছি, তিনি এটা বলার সাহস পাচ্ছেন কিভাবে যে সুতরাং এখানে মুসলিমদের তাদের হচ্ছে মহরমের তারা যাবে, লাইন যাবে, তার পাশে পাশে রামনবমী হিন্দু ভাইদের মিছিল যাবে, একে অপরের থেকে হাসবে, এটাই তো আমাদের সংস্কৃতি। কিন্তু সেই সংস্কৃতিটা কেন ধর্মীয় বিভেদের রাজনীতির মধ্যে চলে আসছে? পশ্চিমবঙ্গের যে সংস্কৃতিটা ধর্মীয় বিভেদের সংস্কৃতি কেন হয়ে যাচ্ছে? এটাই প্রশ্ন জনপ্রতিনিধিদের কাছে। আপনার কি মনে হয় কেন হচ্ছে? এর কারণ ভোট বাক্সে। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘুদের ভালোবাসছে না, সংখ্যালঘুদের ভোট বাক্সের জন্য ভালোবাসছেন। আর ওদিকে আপনি জানেন মাননীয় শুভেন্দু অধিকারী তাকে সম্মান রেখেই বলছি, তিনি তো ওপেন বলে দিচ্ছেন আমার হিন্দু ভোট দরকার, আমার মুসলিম ভোট দরকার নেই। ওদিকে আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলছেন আমার মুসলিম ভোট দরকার, নিশ্চয়ই শুনেছেন সাংবাদিক হিসাবে। যে সুতরাং ভোটমুখী কেন? আমরা দেখব যে সত্যি কাজ করছেন, মানুষের সেবা করছেন। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন চাকরি নেই, যে চাকরি বাকরির মানে অ্যাসুরেন্স দেবে তাকে আমরা ভোট দেবো। যে সবকিছু দান ভাতা থেকে ছড়িয়ে রেখে যে নিজে হাতে খাবে, নিজে হাতে কাজ করার মতো প্রকল্প করবে, সুযোগ দেবে, আমরা তাকে ভোট দেবো। হিন্দু মুসলিম পাশাপাশি দাঁড়িয়ে ভোট দেবো। কেন বা এই জিনিসটা বিভেদের রাজনীতি এই সরকারের আমলে এত বেশি প্রকট হলো?
সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তৃণমূল নেতা, তিনি বলছেন যে বিজেপির নাকি 1 ডজন বিধায়ক তারা তৃণমূলের পা বাড়িয়ে আছেন একেবারে। এখন সেটা দেখুন, টাইম উইল প্রুভ দিস। আপনি বলছেন, শুনেছেন, আমি এখানে একটা মন্তব্য করলাম, পরে সেই মন্তব্য মিলল না। এখন সেটা কি বলে একজন চলে এসেছেন, এখন তারা বলছেন আসবেন, এদিকে এরা বলবেন, দেখবেন বিজেপি বলছে না, তৃণমূলের অনেকে আমাদের এখানে পা বাড়িয়ে আসবেন। অ্যাকচুয়ালি ভোটের আগে তো এটা এরকম ধরনের বলা উচিত, না হলে জল গরম হবে কি করে, না রাজনীতির জল গরম হবে কি করে। কিন্তু 1 সপ্তাহ পরে দেখা যাক কি হয়। জল গরম করার চেষ্টা। অবশ্যই এ বলছে আমার কাছে ফিরে আসবে, এ বলছে আমাদের কাছে তোমাদের দলের লোক কিছু ফিরে আসবে। এটাই কি মানুষ ভোট দিয়েছে আপনাদের এই জন্যে, এবং মানুষ ভোট দিয়েছে আপনাদের যে আপনি আমাদের ভোটে জিতে তারপরে আপনি অন্য পার্টি থেকে জোট করে লাভ মারবেন? এটাই কি কাম্য এই সমস্ত জনপ্রতিনিধিদের কাছ থেকে? কাম্য বলুন? সম্প্রতি হুমায়ুন কবির, তাকে নিয়ে এত কথা হচ্ছে, এবার তাঁরই বিধানসভা কেন্দ্র ভরতপুর, সেখানে বোমা ফেটে একজন শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এইবারে ব্যাপার, হুমায়ুন কবিরকে সম্মান রেখে বলছি, আপনার এলাকায় এটা প্রথম শুরু হলো। এই যে ইনি 10 লক্ষ আর আপনি নাকি 20 লক্ষ নিয়ে যাবেন, তার আগেই তো শুরু হয়ে গেছে। এবং শিশু, যে শিশু হিন্দুও নয়, যে শিশু মুসলমানও নয়, যে ফুটবল খেলছিল, হ্যাঁ, যে শিশু হিন্দুও নয়, যে শিশু মুসলমান নয়, যে শিশুর মধ্যে ভগবান আল্লাহ ঈশ্বরের অস্তিত্ব আমরা দেখতে পাই, মাসুম যাকে বলা হয়, সে যদি বোমা ফেটে মারা যায়, তাহলে অটোমেটিক্যালি বোমা ফেটে মারা যায়, তাহলে এই দুজনের যখন সম্মুখ সমর হবে, তাহলে কত বোমাবাজি সেখানে জমায়েত হবে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার, আপনার পুলিশ প্রশাসন, গোয়েন্দা কি করছে? পুলিশ প্রশাসনের কথা আপনি বলছেন, সম্প্রতি টিটাগড় থেকে শুরু করে বেলঘড়িয়া এবং কুলতলা আরো বিভিন্ন জায়গায় শুট আউটের যে ঘটনাগুলি সামনে আসছে, সাধারণ মানুষের নিরাপত্তা, তার উপর তো একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। তাহলে নিশ্চয়ই এখন আপনি দেখবেন যে ভোটের আগে অত বোমাবাজি, বন্দুক গুলি কি করে হয়, এবং আপনি দেখছেন এই ভোটে মুসলমানরাই বেশি মরবে এবং তারা মারবে। এটাই সংস্কৃতি হয়ে গেছে। এবং সংখ্যালঘু ভাই বোনদের করজোড়ে অনুরোধ করছে এই রমজান মাসে, আপনারা শান্ত হন, আপনারা নিজেদেরকে সমস্ত রাজনীতি থেকে দূরে থাকুন, ভোট দেওয়ার সময় ভোট দিন, এবং হুমায়ুন কবিরের মতো ফলো করুন আপনারা, যে এক সংখ্যালঘু আপনাদের ধর্ম নিয়ে কেউ বলবে, কেউ কথা বলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমি তো আবার বলছি, 44 জন সংখ্যালঘু এমএলএ যদি বাপের বেটা হয়, যদি ইমানদার হয়, তাহলে ওই হুমায়ুন কবিরের মতো তারা ওই রকম বিদ্রোহ ঘোষণা করুক। তবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা ভোট দিচ্ছে তাদের বুকে তারাও বুঝতে পারবে, হ্যাঁ, সংখ্যালঘু জনপ্রতিনিধি যাদের ভোট দিয়েছিলাম তারা সঠিক বাঘের বাচ্চা, তারা লড়তে পারে। হুমায়ুন কবির এও বলেছেন যে জাতিসত্তা, তার জাতি তার কাছে আগে, দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরে। একেবারেই সে তার কাছে ঠিক কথা বলেছে। তাই বলে এই নয়, হুমায়ুন কবির যদি বলে থাকেন যে আমি ভারত বা পশ্চিম, আমার বাংলা, ভারত বা বাংলার থেকে আমার জাত আমার কাছে সেরা, আমি মানতে পারবো না শিক্ষক হিসাবে। আগে ভারতবাসী, তারপরে বাঙালি, তারপরে আপনি মুসলমান বা আপনি হিন্দু, তারপরে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি ইত্যাদি। উনি ওনার কথা ঠিকই বলেছেন, ওনার এই কথাটাকে আমি সাপোর্ট করি। হুমায়ুন কবির সম্প্রতি শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। একজন শাসক দলের নেতাই কি এখানে একজন পুলিশের ব্যর্থতা তিনি মেনে নিলেন কার্যত? দেখুন, পুলিশের কোনো দোষ নেই। সাংবাদিক হিসাবে জানেন, যে দল, যে সরকার আসবে, পুলিশ আবার তার হয়ে কাজ করবে। সুতরাং পুলিশ ভাই, পুলিশ দাদা, বন্ধুদের, তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তাদেরকে যা ইনস্ট্রাকশন দেওয়া হবে তারা তাই করবে। ওখানে যাবেন না, তারা যাবে না। ওদেরকে মারো, ওদেরকে মেরে হটিয়ে দাও, মারবে। সুতরাং পুলিশের যে কর্তব্য পুলিশ করতে পারছে না, তাদের হাত পা বাঁধা, তারা কি করবে? তারা যদি সরকারের বিরুদ্ধে কাজ করে, সরকার যা বলে সেটা যদি না শোনে, তাহলে তাদের কলকাতা পুলিশ থেকে তা ট্রান্সফার করে দেবে বেঙ্গল পুলিশ, পুরুলিয়া পুলিশ। নাও কি করবে? তাহলে সেই রকম ধরনের পুলিশের মধ্যে এখন ওগুলো সিনেমাতে দেখা যায়, জানেন তো, যে পুলিশ বিদ্রোহ করছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশদের কোনোদিন বিদ্রোহ করতে দেখেছেন? বিদ্রোহ করতে যা বলবে তাই শুনবে, ব্যাস।
স্যার পুলিশ কিছু করতে পারবে না আপনি বলছেন, এবার হ্যাঁ। সম্প্রতি বিভিন্ন জায়গায় যেমন বারুইপুর থেকে শুরু করে বসিরহাট বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে, এখানেও কিন্তু পুলিশের ভূমিকা কার্যত নেই বললেই চলে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে অভিযোগ আসছে যারা এই মন্দির ভাঙছে তাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বা প্রোটেকশন দিচ্ছে। দেখুন, এটা অন্যান্য রাজ্যে যেমন শোনা যাচ্ছে, পেপার মাধ্যমে শুনছি যে মসজিদ ভাঙচুর হচ্ছে, এখানে তৃণমূল সরকার আছে, এখানে মন্দির, আমি জানি না, আপনার কাছে শুনছি যে মন্দির ভাঙচুর হচ্ছে। মন্দির হোক মসজিদ হোক, সব জায়গায় তাদের আরাধ্য দেবতা আল্লাহ আছে। তাহলে যে সত্যি সত্যি ধর্ম অনুরাগী, যে সত্যি সত্যি প্রকৃত ধর্মটাকে যে প্রকৃতপক্ষে শ্রদ্ধা করে, তাহলে সে কোনোদিন অপর ধর্মের উপাসনালয় কোনোদিন ভাঙতে পারে না, এটা একেবারে নিশ্চিত। সুতরাং ধর্মের নামে আমি আপনাকে বলছি, যদি মন্দির ভেঙে থাকে তাহলে হিন্দুরা ভাঙেনি, নিশ্চয় মুসলিমরা ভেঙেছে, এটা অনুমান করা যায়। কোরআন মেনে চলি আমরা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআনের একটা সূরা আছে, তার বাকারা, সূরা বাকারার 191 নম্বর আয়াতে পরিষ্কার বলেছে, ফিতনা মানে দাঙ্গা হাঙ্গামা, গৃহযুদ্ধ, মারপিট, জুলুম, ধ্বংস, এটা হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ। এবং আরেকটা ফের বলেছে, আপনাকে বলে দিচ্ছি, ওই সূরা বাকারার 217 নম্বরে, কারণ আমরা কোরআন মেনে চলি, যারা মন্দির ভেঙেছে তাদের বলছি যে এই যে ফিতনা বললাম, দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর, এটা হত্যা অপেক্ষা অনেক বড় অপরাধ। সুতরাং যারা প্রকৃতপক্ষে ধার্মিক, তারা কোনোদিন এই বিভেদ সৃষ্টি করবে না, বিভেদের নামে তারা কোনোদিন রাজনীতি করবে না। আমি যে ধর্মে মেনে চলি, আমার ধর্ম আমি পালন করব, অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করব, তার ধর্মে কোনোদিন ব্যাঘাত ঘটাবো না। এটাই আমাদের সংস্কৃতি হয়ে আসছে, এটাই আমরা দেখে এসেছি এতদিন ধরে সারা পশ্চিমবঙ্গে। আমার কাছে এখন ইফতারি চলছে, আপনার মতো সাংবাদিক সন্ধ্যাবেলা এসে ইফতারি করে যায়, এটাই সংস্কৃতি। আমরা পুজোর সময় আপনাদের বাড়িতে বিজয়াতে খেতে যাই, এটাই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতি এই রাজ্যের সময় ভেঙে পড়ছে কেন? আমি বলবো বিরোধী দলনেতা বিজেপি কি বলছে বড় জিনিস নয়, পশ্চিমবঙ্গ অন্য রাজ্যে নেই, পশ্চিমবঙ্গে এখানেই আছে। তাহলে এখানে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সুতরাং অ্যাকশন নেওয়া উচিত তারই। শেষ প্রশ্নে আসবো, এত সংখ্যালঘু হিন্দুদের নিয়ে কথা হচ্ছে, সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছেন? এবং যে শিক্ষিত সংখ্যালঘু এবং হিন্দুরা চাকরির জন্য দেখা যাচ্ছে চাকরির জন্য বসে আছেন, তারা আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী এখানে ভূমিকা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। কয়েক কোটি বেকার যুবক যুবতী তথা সংখ্যালঘুরা এই প্রশ্নের উত্তর শুনতে চায় আপনাদের কাছ থেকে, আপনাদের চ্যানেলের কাছ থেকে। দেখুন, 10 বছর এবং 12 বছর হচ্ছে স্কুল সার্ভিস এবং 14 বছর মাদ্রাসা সার্ভিস কমিশন, আর প্রাইমারি নিয়োগ বন্ধ। তাহলে সবকিছু করছেন, এগুলোতে নজর দেবেন না? আপনি কি বলেছিলেন গত বছর বিধানসভায়, কি বলেছিলেন? ডবল চাকরি কোথায় গেল? তাহলে আপনি কথা আর কাজে আপনার মিলছে না, একেবারেই মিলছে না। এইটা, এই যে এ ওকে মারো ও ওকে মারো যা বলছেন, এইটার পিছনে প্রধান কারণ কি জানেন? শিক্ষক হিসেবে যেটা মনে করছি, যে এই যে চাকরি বাকরি নেই না, এটা থেকে সরে যাওয়া, যাও সবাই ভুলে যাও, নজর ঘোরানোর চেষ্টা পুরো। না হলে কারোর বয়স চলে গেছে, এমএ এমএসসি বিএড করে বয়স চলে গেছে। আজকের আপনি দেখেছেন মাধ্যমিকে পরীক্ষার্থী কত কমে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, কেন জানেন? তারা জানে তার দাদা দিদি এমএসসি করে চাকরি পাচ্ছে না। আমরা তাহলে বেশি লেখাপড়া করে কি করব? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সরকার। এবং এই ধর্মের নামে রাজনীতি করে করে এই মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনটাকে একেবারে পুরো বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে নিয়োগটা, যাতে এই দাঙ্গা ফ্যাসাদ, এই রাজনীতি নিয়ে কারবারিরা এইরকম ধরনের কথাবার্তা বললেই মন যদি ঘুরে যায়, তাহলে ব্যাস এইভাবে ভোটের বৈতরণী পার হয়ে যাবে। হুমায়ুন কবির হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি বিরোধী দলনেতাকে, মানে তার নিজের কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদেই তিনি তাকে হারাবেন, এবং তিনি এও বলছেন যে 30,000 ভোটে হারাবেন। কি বলবেন? এখন হুমায়ুন কবির যেমন বলছেন যে ওখানে গেলে আটকে দেবেন, তাই না? আবার এদিকে মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে হারাবেন, তা এই, তাই না? হারাবেন মানে ওই জায়গায় ভবানীপুরে দাঁড়াবেন, আবার হারাবেন। এখন ব্যাপার হচ্ছে কাউন্টার আর অ্যান্টি কাউন্ট, এইসব জিনিস চলছে।
আচ্ছা, রাজনীতির মধ্যে আমি বলছি যে মানুষের সেবামূলক কাজের মধ্যে কেন এদের কোনো কথা নেই? তিনি সেখানে গেলে জানেন তো, যদি শুভেন্দু দিয়ে সেখানে যান, ঠিক আছে, একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। পশ্চিমবঙ্গ কারোর বাপের সম্পত্তি নয়, সবাই যে যেখানে যেতেই পারে, যে যেখানে আসতে পারে। কিন্তু সেখানে গেলে তাকে আটকাবো, তাকে মারবো, আবার বিধানসভায় আসলে বিধানসভায় কেউ বলছে তাকে চ্যাংদোলা করে ফেলে দেবো। এটা কি জানেন তো, এই নতুন যারা পড়াশোনা করছে, নতুন যারা জেনারেশনের ছেলে মেয়ে, তাদের মধ্যে এই মারো ধরো আর উগ্রতা প্রবণতা, এইটা কিন্তু এই বিরোধী বা সরকার পক্ষের এমএলএ তথা মন্ত্রীরা এটা কিন্তু উস্কানি দিচ্ছে যে তোমরাও আমাদের পথ অনুসরণ করো, কারণ তোমরা আমাদের ভোট দিয়েছো। এবং হুমায়ুন কবির যে বলেছেন ওখানে যাওয়া মানে কি একটু মারপিট গোলযোগ ইত্যাদি হওয়া, এটা খুব স্বাভাবিক। তাহলে ক্ষতি হবে কার? ক্ষতি হবে আমাদের, আপনার মতো সাধারণ মানুষের, এবং যারা দিনমজুরি করে খায়, যারা ছোটখাটো দোকানদার, সব তো বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে ওই দিনের জন্য, বা কেউ বোমা খেয়ে মরে যাবে, ওদের তো কিছু হবে না। তাহলে সাধারণ মানুষের কথায় এই জনপ্রতিনিধিরা ভাবছেন না কেন? কেন বলছে মারো, কাটো, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, চ্যাংদোলা করে ফেলে দাও? আচ্ছা, এটা আপনারা বিধানসভার মধ্যে সমাধান করতে পারেন না? বিধানসভার বাইরে কেন এই নিয়ে সমস্ত মানুষের, জনমানুষের মধ্যে এই জিনিসটা, হিংসার বিদ্বেষটা কেন এটাকে ছড়িয়ে দিচ্ছেন? কেন হিন্দু মুসলিম নিয়ে তাস খেলছেন সবাই? এটা তো একেবারে ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়, কাম্য নয়। এবং একটা কথা আপনাকে বলছি, দীঘায় মন্দির হচ্ছে, সেটা পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে, উত্তম কথা, আরো অনেক মন্দির করে দিক, কারণ পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম সবার জন্য আরো অনেক মন্দির করে দিন। আপনি তাহলে মুসলিমরা যদি দাবি করে একটা বাবরি মসজিদ করে দিন, আপনি করবেন তো? তখন আপনি বাবরি মসজিদ করবেন তো? তাহলে কোনো আপনি মানুষের টাকায়, মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখে বলছি, জনগণের টাকায় জনগণের সেবা না করে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি থেকে দূরে থাকুন। পশ্চিমবঙ্গের মানুষদের সুখে শান্তিতে থাকতে দিন। যুবক যুবতীরা চাকরি হারা 10টা 12টা বছর, সেদিকে কোনো নজর নেই, সবাই মুখ ঘুরিয়ে দিচ্ছে। তারা বেকার থাকুক, চপ বিক্রি করুক, সিঙ্গারা বিক্রি করুক, ঘুগনি বিক্রি করুক। মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই কি কর্তব্য? এখন হুমায়ুন কবিরের মতো যদি এই 44 জন মুসলিম বিধায়ক করে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ, মুসলিম বিধায়কদের বুকের পাটা আছে। হুমায়ুন কবিরের কথাটা আমার খুব ভালো লেগেছে, যে রাজনীতির তৃণমূল কংগ্রেসের থেকে আমার ধর্মটা আমার কাছে আগে। এটা আমার সত্যি খুব ভালো লেগেছে এই জন্যই যে আমি প্রকৃতপক্ষে একজন শিক্ষক হিসেবে মনে করি, প্রথমে আমি ভারতবাসী, তারপরে আমি বাঙালি, তারপরে আমি হিন্দু বা মুসলিম, তারপরেই আমার রাজনীতি। সুতরাং হুমায়ুন কবির ঠিকই কথা বলেছেন, কারণ মাননীয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তুমি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তিনি কি নরম, সেই যে সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ, তার উপরে তিনি ব্যবস্থা করলেন, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিনি কি করলেন, একটু বকাঝকা করলেন। কিন্তু এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর, এটা তো ঠিক হলো না, যে প্রকৃতপক্ষে সঠিক বিচার না করে একজন সংখ্যালঘু এমএলএর উপরে এইরকম শোকজ করাটা উচিত হয়নি। এবং আমি বলবো 44 জন যে সংখ্যালঘু এমএলএ আছে, তাদের উচিত সবাই মিলে হুমায়ুন কবিরের মতো করা। কারণ ভোট নেবেন আমাদের ভোট নেবেন, 40% ভোট নেবেন সংখ্যালঘুদের, আর তাদের এমএলএদের ক্ষেত্রে যখন তখন যা খুশি শোকজ করবেন, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং আমি হুমায়ুন কবিরের পক্ষে। এদিকে মাননীয় আমাদের যে শুভেন্দু অধিকারী তিনি যা বলেছেন সেটা আগে ববি হাকিম বলেছেন, তারই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন। এবং শুভেন্দু অধিকারীর ওই যে চ্যাংদোলা করে দেওয়াটা একজন রাজনীতিবিদের ক্ষেত্রে আমিও আশা করি না। ববি হাকিম যা বলেছেন সেটাও আমি আশা করি না। এবং এরা যা কিছু হবে, সবকিছুর মধ্যে ধর্মটাকে নিয়ে আসে কেন? ধর্ম ছাড়া অন্য কিছু করতে পারে না? মানুষের সেবা, মানুষের কাছে গিয়ে তাদের ভোটের জন্য নানা রকম কাজকর্ম করা, সেগুলো কেন করতে পারেন না? আপনি কি তার মন্তব্যকে সমর্থন করছেন কার্যত? অবশ্যই সমর্থন করছি, কারণ তার কাছে ধর্ম আগে।
কারণ বলছি, আমি এই বলছি না যে আমার কাছে ইসলাম ধর্ম সবার আগে। ইসলাম ধর্মে আমি বিশ্বাসী, তেমনি সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি সবার আগে একজন ভারতীয়, তারপরে আমি বাঙালি, তারপরে আমি ইসলাম ধর্ম, তারপরে তো এসেছে তৃণমূল। তাহলে হুমায়ুন কবির ঠিকই কথা বলেছেন, ন্যায্য কথা বলেছেন। এবং এই 44 জন এমএলএ কে আমি দেখবো এদের কত ইমান আছে আর কত বুকের পাটা আছে, এরাও মিং করে যেন ফের পরবর্তীতে ওই মানে যাতে আমি টিকিটটা পাই সেই জন্য যেন আবার চুপ না থাকে। দেখবো হুমায়ুন কবিরের মতো যে বুকের পাটাটা আমি দেখবো।